আগে আমরা শুনতাম বামপন্থী এবং বেশ কয়েকটা রাজনৈতিক দল তারা তৃতীয় বিকল্পের কথা বলতেন। তারা বলতেন কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, একটা তৃতীয় বিকল্প দরকার। গঠনের তোড়জোড় হয়েছিল, তারপর কি হয়েছে না হয়েছে সেটা অতীত ঘাটলে জানা যাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস বলছে বামেদের সঙ্গে নাকি এ রাজ্যে একটা তৃতীয় শক্তির উত্থান অলরেডি শুরু হয়ে গেছে। অধীর চৌধুরী বলছেন বাম কংগ্রেসের তৃতীয় শক্তি এ রাজ্যে তৈরি হয়ে গেছে। বামেদের হয়ে ব্যাটিং করা অধীর চৌধুরী জোটে কিন্তু আবার আইএসএফকে রাখেননি। তার যে অ্যালার্জি আছে বুঝিয়ে দিয়েছেন, পাল্টা দিয়েছে আইএসএফ। কিন্তু সত্যি সত্যি কি এইভাবে একটা জোট সম্ভব? আমরা আসবো আলোচনায়, তার আগে দেখুন প্রতিবেদন। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বাম কংগ্রেসের একটা থার্ড ফোর্স অবশ্যই ইমার্জ করেছে, এসে গেছে, তো অবশ্যই এসে গেছে। বাংলায় একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্যে বাংলায় এবার তৃতীয় ফ্রন্টের জল্পনা। লোকসভা ভোটের আগে অধীর দাবি করলেন বাংলার তৃতীয় শক্তি তৈরি হয়ে গেছে, তাতে আছে বাম কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বাম কংগ্রেসের একটা থার্ড ফোর্স অবশ্যই ইমার্জ করেছে, এসে গেছে, তো অবশ্যই এসে গেছে। অন্যত্র যাই হোক, অধীরের জেলাতেই এবার মসৃণভাবে বাম কংগ্রেসের সমঝোতা হয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদের সেলিমের জয় নিয়ে রীতিমতন আত্মবিশ্বাসী অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, আগে যাই হোক এবার কংগ্রেসের ভোট বামেদের ঘরেই যাবে। আগের নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না, বামেরা যদিও ইয়ে পার হয়ে গেছে ওই ফেজ, যেটা বলছে সেটা ছিল এক সময়, সে ফেজ এখন আর নেই। দিন পাল্টায়, সময় পাল্টায়, ভাবনা পাল্টায়। অধীর যে তৃতীয় শক্তির কথা বলছেন তার মধ্যে কি থাকবে আইএসএফ? বরাবরের মতন আইএসএফকে নিয়ে অ্যালার্জি স্পষ্ট প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়। আইএসএফকে বাম শক্তি বলে আমার জানা না, আইএসএফের সঙ্গে অ্যালায়েন্স আছে, সে বাম করতে পারে, আমি জানি না এইসব। আইএসএফের সঙ্গে আমি কোনোদিনই কোনো অ্যালায়েন্স করিনি, আজও জানি না, ওগুলো বামেদের ব্যাপার। তৃতীয় শক্তি বলে কাকে বোঝাতে চাইছেন? বিজেপিকে বলতে চাইছেন না কাকে বলতে চাইছেন উনি বলতে পারবো না। তবে অধীরবাবু আইএসএফকে নিয়ে অনেকটা ওনার অনীহা আছে। আইএসএফ রাজনীতির ময়দানে কতটা পরিপক্ক কি অপরিপক্ক সময় কথা বলে দেবে। অধীরের তৃতীয় শক্তি মন্তব্যকে প্রত্যাশিতভাবে স্বাগত জানিয়েছে সিপিএম। অধীর চৌধুরী যেটা বলেছেন যে দিল্লিতে একটা সরকার এক পক্ষ, রাজ্যে একটা সরকার আর এক পক্ষ, এই দুয়ের বাইরে গিয়ে বাকি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তা আমরাও একই কথা বলেছি, আমরা বরাবরই এই কথাটা বলছি, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। তবে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে ঘাসফুল শিবিরের থেকে। উনি বাম কংগ্রেস তৃতীয় শক্তি, তার সাথে বিজেপিও আছে। কোন শক্তি নেই ওনার সাথে? উনি তো শক্তিশালী একজন, সব শক্তি ওনার সাথে। সবাই দেখেছে, সব বোঝে, জিতবে ওখানে তৃণমূল কংগ্রেস। বাংলায় জোট গড়ে সরকার চালানোর ইতিহাস দীর্ঘদিনের। 1967 সালে রাজ্যে প্রথম যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়। পরে 1969 ছিল যুক্তফ্রন্ট সরকার। আর 1977 থেকে 2011 পর্যন্ত টানা 34 বছর ছিল বামফ্রন্ট সরকার। ভোটের আগে অধীরের তৃতীয় শক্তি মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। আসুন চট করে কয়েকটা প্রশ্ন দেখে নিই, যে প্রশ্ন আপনারা পাঠিয়েছেন বিগলে পিসিআর। সুদর্শন মণ্ডল বহরমপুর প্রশ্ন করেছেন, তৃতীয় শক্তি উঠে এলে অসুবিধা কোথায়? বহরমপুর থেকে প্রশ্ন করেছেন তিনি। সুখেন্দু দাস চন্দননগর প্রশ্ন করেছেন, বাংলায় তৃতীয় শক্তির পরিসর আছে কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলায় তৃতীয় শক্তির পরিসর আছে কি? যাই আলোচনায়। ঝন্টু বাবু, এই প্রশ্ন দিয়ে শুরু করি আজকের আলোচনা। বাংলায় কি এইরকম একটা তৃতীয় শক্তির পরিসর আছে, বাস্তবে আছে? আমি প্রথমে বলি, দেখুন, তৃতীয় শক্তি দরকার, এটা স্বীকার করে নিচ্ছি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষ। কারণ কার্যত আমরা ভোট অ্যানালাইসিসটা করি যে এবার কিন্তু 42টা সিটে আপনাকে ধরে নিতে হবে যে তৃণমূল এবং বিজেপি যেই জিতুক ওটা কিন্তু বিরোধী অঙ্ক নয়, বরং এই 42টা সিটের মধ্যে তাদের যৌথ পাওয়ার পরে যদি কিছু রেসিডিও কেউ জেতে, তাহলে ধরবেন যে বিকল্প একটা বিরোধী মুখ আসলো। কারণ এটার মধ্যে কতগুলো আছে, কারণ মমতা ব্যানার্জির ইনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন আছে বিজেপির প্রতি, আমরা একদম পরিষ্কার দিচ্ছি। আবার বিজেপিরও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই কেন্দ্রীয় এজেন্সির যে অ্যাক্টিভিটিগুলো বাংলায় আমরা প্রতি সন্ধ্যায় যে আলোচনা করেছি একের পর এক, তাতে কিন্তু মানুষের সন্দিহান। এবার প্রশ্নটা হচ্ছে পরিসর কি আছে?
আজকে অধীরবাবুর এই মোটা চশমায়, ঘষা গাছের চশমাটায় প্রায় অন্ধকার একটা জোটের বার্তা শুনলাম। কারণ এটা তো ঠিক যে উনি বুঝিয়ে দিলেন যে আইএসএফ কোথাও যেন ঘুটির রাজনীতিটা করছে। আর এখনো পর্যন্ত প্রায় ভোটের প্রথম পর্ব হতে কয়েকটা দিন বাকি, সেখানে যদি জোটের এই পরিস্থিতি থাকে তাহলে মানুষ চাইলেও, এটা কিন্তু বাস্তব ঘটনা, যে ভোটটা তো একটা সবসময় পাটিগণিতের অঙ্কে থাকে না, কতগুলো ডেনামিক্স থাকে, সোশ্যাল ডেনামিক্স থাকে, রিজনাল কেমিস্ট্রি থাকে, তার মধ্যে জিও পলিটিক্যাল একটা অ্যাসপেক্ট থাকে। সেটাকে এক জায়গায় করে নিয়ে মানুষের অভিমুখটাকে একটা সেটেলমেন্টে আনতে গেলে অনেক আগে সমঝোতা করতে হয়। প্রায় তো আজকে আইএসএফ সমঝোতা করলে বোধহয় কোচবিহার এরকম দেখতাম না, বামেদের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী। সেটা বড় হচ্ছে আজকে খেয়াল করে দেখবে ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। 13 বার বামেরা যেখানে জেতার পরেও তারা স্যাক্রিফাইস করবে কি না, ওখানে আইএসএফ দাঁড়াবে। এই মানুষগুলোর কিন্তু, মানুষের কিন্তু সাধারণ অ্যাসপেক্টটা পলিটিক্যাল পার্টির এই জোটের অঙ্কে দাঁড়িয়ে থাকে। মানুষ বিব্রত হয়, মানুষ স্মুথ একটা জোটকে ভরসা করে, আলটিমেটলি ভরসার জায়গাটা জোট। সেই জোটে পরিসরটা, মানে মানুষের চাহিদা আছে একটা তৃতীয় বিকল্প আসুক, মানুষ বিব্রত। বাম, এই বিজেপি এবং কংগ্রেস তৃণমূলের এই রাজনীতির খেলাখেলির পরে তৃতীয় একটা পার্ট চায় মানুষ। মানুষ চায় সংসদে, বিধানসভায় বামেরা আসুক, কংগ্রেস আসুক, কিছুটা থাকুক। এটা তো আয়না মানুষের, কিন্তু মানুষ পরিসরটা কোথায় পাচ্ছে? এই যদি অধীরবাবুর মোটা ঘষা ঘাসের চশমায় প্রায়শ্চ অন্ধকার একটা জোটের বার্তা থাকে, তাহলে আমি বিশ্বাস করি না মানুষ অন্তত তৃতীয় ফ্রন্ট নামে কোনো ফ্রন্টকে খুঁজে পাবে। কলতানের কাছে একটু যাই। কলতান, এর রাজ্য নিয়ে আলোচনা করি, কারণ পিনারাই বিজয়ন বা রাহুল গান্ধীরা ওখানে কি করবেন কেরালা নিয়ে, সেটা এখনো পর্যন্ত আলোচনায় অন্তত উঠে আসেনি কোনো জায়গা থেকে। কংগ্রেস পার্টি তারা জানিয়ে দিয়েছেন তৃতীয় শক্তির উত্থান হচ্ছে, কিন্তু আপনাদের পার্টি কংগ্রেস তো বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, মানবে কেন্দ্রীয় কমিটি, পলিট ব্যুরো? পার্টি কংগ্রেসের শেষ সিদ্ধান্তটা আমার যতটুকু জানা আছে আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে যে রাজ্য ভিত্তিক পরিস্থিতি অনুযায়ী সেখানে নির্বাচনের সময় এই আসন সমঝোতায় কোথাও পার্টি কংগ্রেসের বাধা নেই, যে আমরা মিডিয়া ইত্যাদিতে শুনি আর কোথাওই বাধা নেই। ফলে এক এক জায়গায় এক এক রকম পরিস্থিতির মধ্যেই হবে। আজকে কলকাতায় যা ওয়েদার আছে, আপনি ময়নাগুড়ি যা দেখাচ্ছিলেন, ওয়েদার একই রকম নেই। ফলে যেখানে যেরকম পরিস্থিতি আছে সেখানে সেরকম অনুযায়ী করতে হবে। কেরালায় এই জোটটা, এখানে পশ্চিমবাংলায় যেটা হয় কেরালায় সেটা হয় না বলেই বিজেপি ওখানে গতবার খাতা খুলতে পারেনি। যদি হয়ে যেত তাহলে কার সুবিধা হতো সেটা যেমন বলা মুশকিল, ঠিক তেমনি এখানেও তৃণমূল আর বিজেপি গত 10-12 বছর মানুষ দেখেছে কার্যত একই লাইনে চলছে। আপনি যদি নিউ এডুকেশন পলিসির কথা বলি, তাহলে ওখানকার বিজেপি গভর্নমেন্টের পলিসির সাথে এখানে তৃণমূলকে আলাদা করা যাবে না। আর ওই কোচবিহারের চকচকায় জুট পার্ক, ওই শিলিগুড়িতে ভিডিওকনের জুট কারখানা থেকে শালমণিতে জিন্দালদের কারখানা অবধি গত 10-12 বছরে বেকারদের জন্য যে নতুন কাজের ব্যবস্থা হয়নি, তাতেও তৃণমূল আর বিজেপিকে আলাদা করা কার্যত যাচ্ছে না। ফলে ওই দুই যা চোখের সামনে আলাদা শক্তি আসছে আর কি, তার উল্টো দিকে দাঁড়িয়ে একটি তৃতীয় শক্তি যা তৃণমূল বিজেপি বিরোধী হবে, তাদেরকে সামনের পরিসর আরও বেশি করে উঠে আসা উচিত। রুটি রুজির লড়াইটাই আসলে এই লোকসভা নির্বাচন এবং পরবর্তী নির্বাচনগুলোর মূল ফোকাল পয়েন্ট। আমার এখানে একটা প্রশ্ন কলতান, আমি জানি না প্রশ্নটা এখন করছি, হয়তো একটু আগেই করে ফেলছি সময়ের আগে। বাম শরিকরা তারা মানবেন তো কংগ্রেসের সঙ্গে এইরকম একটা মাখামাখি? তারা কিন্তু অনেক সময় কংগ্রেসের প্রতি অ্যালার্জি বিভিন্ন সময় দেখিয়েছেন। আমাদের পার্টি তো খুবই শৃঙ্খলাপরায়ণ দল, অন্যান্য শরিকদের দক্ষিণপন্থী দলের মতো নয়। ফলে আমাদের পার্টিও বামফ্রন্টের মধ্যে আছে। বামফ্রন্টের আলোচনা না হওয়ার ভিত্তিতে আমি এতগুলো কথা মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছি, এটা কখনো সম্ভব না। বেশ, প্রদীপ্তর কাছে একটু যাই। প্রদীপ্ত, আপনি হাসছিলেন মিটিমিটি, মানে হয়তো ভাবছিলেন জোটটা সোনার পাথর বাটি। ঠিক একই রকম জোট কিন্তু 2001-এ আমরা দেখেছিলাম, মুখ থুবড়ে পড়েছিল এ রাজ্যে বাংলা বাঁচাও ফ্রন্ট। 10 বছর পরে কিন্তু আবার সেই জোটকে নিয়েই সরকার আসতে হয়েছিল আপনাদেরকে। না, আমার 10 বছরে জোটের চেহারাটা পাল্টে গেছিল। কেমন যেন মনে হচ্ছিল যে যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। তাই এই কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল কি করবে, কমিউনিস্ট পার্টি অফ কেরালা সেটা জানে না, কমিউনিস্ট পার্টি অফ ত্রিপুরা সেটা জানে না। এখন তো সিপিআই এম নেই, মুশকিল হচ্ছে একজন সিপিআই প্রার্থী কোথাও একটা দিয়ে দিল, কংগ্রেস সেখানে থাকতে পারলো না। এখন আমি আগেও একবার তোমাদের চ্যানেলে বলে গেছিলাম, তখন কৌস্তব ছিল কংগ্রেসে, সেটা হচ্ছে শুভেন্দুর ফান্ডিং আর কৌস্তবের ব্র্যান্ডিং, সেটা এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন কোথাও বিজেপির ফান্ডিং আর সিপিআইএম আর এই বহরমপুরের প্রার্থীর ব্র্যান্ডিংটা খুব ভালো করে চলছে, কিন্তু মুরগি হয়ে যাচ্ছে কোথাও ডায়মন্ড হারবারে আইএসএফ। ডায়মন্ড হারবারে আইএসএফ কালকে কি বলেন মোহাম্মদ সেলিম, আমি বলে দিই, কালকে মোহাম্মদ সেলিম কি বলেন, ও তো আগে কথা বলে নিয়েছিল, ও তো বলেছিল যে ও দাঁড়াবে, তাহলে আমরা তথাস্তু বলে দিয়েছি। আরে বাবা, এত ভয় যে নিজেদের কোনো সমঝোতা নেই, আপনাদের ক্ষেত্রে দিচ্ছ বেচারা আইএসএফ। এই উত্তরটা দেবে যে কলতানের ক্ষেত্রে, কলতানের পার্টির ক্ষেত্রে এখানে এক, ত্রিপুরায় এক কিনা বা অন্য জায়গায় এক কিনা, আপনাদের ক্ষেত্রে
এখানে আপনারা বিজেপির বিরোধিতা করছেন, আবার গোয়াতে গিয়ে গোমন্তক পার্টির সঙ্গে জোট করছেন। যে গোমন্তক পার্টি কদিন আগে বিজেপির সঙ্গে ছিল, সেই গোমন্তক পার্টি আবার হেরে যাওয়ার পর বিজেপির সঙ্গে চলে যায়। এখনকার অবস্থান নিয়ে কথা যদি হয়, তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে বলে গোমন্তক পার্টি কি বিজেপিতে ছিল তখন? পয়েন্ট তোমাকে রাখতে হবে। ছিল না তখন? আচ্ছা, আমরা যখন বিজেপিতে ছিলাম আগে কংগ্রেসের 55,000 কর্মী এখন হাসছে। তোমার যারা বলেছিল চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, বামফ্রন্টের চুল কাটছে আমি জানি, সমস্যা হবে। এবার মুশকিল হচ্ছে 55,000 কর্মী দেখছে তো, যে এই যে 55,000 কর্মীর পরিবার সেটা দেখছে তো, ফলে তারা বিচার করবে আমি চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, তারা দেখছে তো। এবং গালি গালি মেয়ে শোর, এটাই হচ্ছে বামপন্থা, এইটাই হচ্ছে বামপন্থা, এইটাই হচ্ছে বামপন্থা। জোর গলায় মুখ বাজিয়ে বলবে মিথ্যে বলছে, রাজীব গান্ধী চোর হ্যাঁ, ঠিক আছে। যারা বলছে যারা বলছে 2006 আমি একটা জাস্ট ক্লোজ করি, 2006 সালে 8 সালে যারা সোমনাথ চট্টোপাধ্যায়কে ফাঁসিয়ে দিয়ে সরকার থেকে বেরিয়ে গেল, কংগ্রেসকে শেষ করার চক্রান্ত করলো, আবার কংগ্রেসের সঙ্গে তারা এক দলে। শূন্য যাদের তারা আসনেও শূন্য। কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে যাদের জন্ম হয়েছে, সেই কংগ্রেসের হাত ধরতে হলো 11 সালে এসে ক্ষমতায় আসার জন্য। কারণ কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা মূল ফোকাস ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকে শেষ অবধি বক্তব্য, যে কোনো লেখা যে কোনো জায়গায় চলে যাও, সেটা হচ্ছে বামপন্থার বিরোধিতা। এই যে বেচারা আইএসএফ বলে শব্দটাকে বললেন, তোমাদের কথা আমি বলছি না। না আপনি বললেন না যে বেচারা কেন তোমরা তো ওই অধীর বাবুকে সরিয়ে দিয়ে ওনাকে সামনে আনছিলে, মিথ্যে মামলায় জেল খাটালেন কেন? প্রশ্ন করবো না। তারা কত বড় বড় নেতা, আমি এখানে কনফিউজড হয়ে যাচ্ছি। কলতান বড় নেতা না সীতারাম ইয়েচুরি বড় নেতা, ডি রাজা বড় নেতা, কেন প্রদীপ্তদা বড় নেতা না সাগরিকা ডেরেক ওব্রায়েন বড় নেতা, আর ঝন্টুদা সিপিএম কে হাওয়া দিয়ে যাক চেষ্টা করুক, অসুবিধা নেই। গতকালকে দিল্লির বুকে একটা বড় একটা আয়তবের সহচরী হাতে হাতে ধরি ধরি হয়ে গেছে। সাগরিকা ঘোষ, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, ডেরেক ওব্রায়েন, অনেকে মিলে সেখানে দাঁড়িয়ে, তারপরে আবার গুপ্ত কক্ষে বৈঠক সমস্ত হয়ে গেছে। তাই তৃতীয় শক্তিটা কে কাকে করবে? অধীরবাবু এমনি এখানে তোতলাচ্ছেন, আপনি সুতে ঠাঁই জোটে না, শঙ্করাকে ডাকে, সিপিএম কে ডাকছে, আর ধরে ধরে বাবা একটুখানি করে, কিন্তু তাও 7%-এর ওপরে। আপনার সময় তো আমি বলিনি, এইটুকু একটুখানি ধৈর্য ধরুন না। আর তৃতীয় শক্তি তো পশ্চিমবঙ্গ তো অলরেডি একটা ট্রায়াল এরার করে নিল তো। বাইরন বিশ্বাস, বাইরন মডেল, ও তো হয়ে গেল যে তৃতীয় শক্তি যেখানে হলো আবার চলে গেল ওখানে। তো যাহা তৃণমূল তাহাই সিপিএম তাহাই কংগ্রেস, এ রাজ্যে একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর বিরোধী তাই জন্য তো আমাদেরকে রেখেছে। আর যদি এখন কলতানরা বলে তাহিরপুর পুরসভা মডেল, ঝালদা পুরসভা মডেল, ঝালদা পুরসভা মডেল যদি হয়, তাহলে তার থেকে বড় তো তপন কান্দুর কথা তো মনে করা উচিত ছিল। তপন কান্দুর আত্মা তো কাঁদছে যখন সাগরিকা ঘোষ আর এরা গিয়ে একসঙ্গে মিটিং করছে। আরে এতক্ষণ তো বললেন, শুনেনি একটুখানি। আপনি বড় নেতা না সীতারাম ইয়েচুরি বড় নেতা বলে দিন আগে। আমার প্রশ্ন একটাই, আপনাদের তো হাজার প্রশ্ন ছিল। অধিকারী মমতা চোর লেখা গেঞ্জি পরে হাঁটছিলেন, তৃণমূল বলল নির্যাতনে অভিযুক্ত। আরে তৃণমূল আর বিজেপি তো হাত ধরেনি বাবা, এক এক করে রাজা সীতারাম ইয়েচুরি তো হাত ধরেনি। আজকাল গতকালকে ময়দানে এরকম প্রায় তৃতীয় শক্তি কিসের শক্তি? আলোচনা হচ্ছে, ঝগড়া নয় প্লিজ। ঝন্টু বাবুর কাছে একটু যাই। ঝন্টু বাবু, কলতান যে কথা বললো যে পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছে সময় উপযোগী এবং সেটা রাজ্য ভিত্তিক, আচ্ছা আমজনতার কাছে কি বার্তা যাবে বলুন তো? ওইখানে আমরা দেখছি যখন রাহুল গান্ধীর বিরুদ্ধে সিপিএম স্লোগান দিচ্ছে, এখানে অধীর চৌধুরীর পাশে মোহাম্মদ সেলিম হাঁটছে, আমজনতার চোখে এগুলো ভালোভাবে যায়? আমরা বলছি তো পরিষ্কার, দেখো মানুষ কিন্তু দ্বিধাগ্রস্ত, মানুষ একটা স্টেবিলিটির প্রশ্নে তো থাকে। ধরো তৃণমূল অনেক দুর্নীতি করেছে, করেছে, কিন্তু সঠিক সময় প্রার্থীটাও ঘোষণা করেছে। বিজেপি এখন অনেকটা, দুটো এখনো বাকি আছে। আমার প্রশ্নটা হচ্ছে, ডেমোক্রেসির আরেকটা নাম তো স্টেবিলিটি। তুমি পরিসরের কথা বলছো, মানুষ কিন্তু তৃতীয় শক্তি চায়, একটা স্বচ্ছ ধারণা চায়, মানুষ চায় বামেরাও থাকুক একটা পার্টি হিসেবে, তাদের একটা উন্নত চরিত্র আছে, মানুষ চায় কংগ্রেস শতাব্দী প্রাচীন দল তারাও আসুক। কিন্তু খেয়াল করবে শরিক বামেদের শরিকরা, আলটিমেটলি বামেদের শরিকদের কি বামেরা ঠিক জায়গায় আনতে পেরেছে? প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার। এখনো পুরুলিয়া সিটে কিন্তু ওরা সমঝোতা করে উঠতে পেরেছে কিনা জানি না। রেজিমেন্টের দল বলছে, রেজিমেন্টের দলে নিজেদের ঘরের কোন দলকে আটকাতে পেরেছে কি? প্রশ্ন একটা। দ্বিতীয়, কংগ্রেস তো দুদিন আগেও এই নির্বাচনের মধ্যে জোটের দ্বিধাদ্বন্দ্বে ছিল। অধীরবাবু নিজে, কংগ্রেসকে আমরা বলতাম থম্বসিসে আক্রান্ত। কংগ্রেস দেখছে জোট করলে পরে অনিশ্চিত 3টা সিট, আর জোট না করে কংগ্রেসের সাথে তৃণমূলের সাথে অলিখিতভাবে থাকলে 3টে নিশ্চিত সিট, দুটো মালদা উত্তর দক্ষিণ আর বহরমপুর। কারণ ওখানে দুধে ভাতে, মালদা উত্তর দক্ষিণে তৃণমূল দুধে ভাতে ক্যান্ডিডেট দিয়েছে, জানি না কি কারণে, প্রদীপ্ত ভালো বলতে পারবে। ফলে এই থম্বসিস আক্রান্ত কংগ্রেস আর
গোষ্ঠী ঘরোয়া কন্দলে আক্রান্ত বাম, তারা কি তৃতীয় বিকল্পের পরিসর তৈরি করবে জনগণের কাছে? জনগণ তৈরি হলো, এরা কিন্তু তৈরি নয় ভাই। বেশ, প্রদীপ্তর কাছে কি প্রদীপ্ত, আমি প্রশ্নটা করে নিই প্লিজ। দেখুন, এখানে আমরা দেখেছিলাম এটা টেস্টের যে এতগুলো রাজনৈতিক দলকে নিয়ে এত বছর ধরে বাম ফ্রন্ট ছিল, ফ্রন্ট ভেঙে যায়নি। ঠিক একই রকমভাবে আমরা দেখেছিলাম কংগ্রেস ঝাড়খণ্ডে এখনও রয়েছে মুক্তি মোর্চার সঙ্গে, কংগ্রেস ওখানে মহাবিকাশ আগাদী জোটেও ছিল, কংগ্রেস একটা সময় আমরা দেখেছিলাম কর্ণাটকে তারা বেশি আসন পাওয়া সত্ত্বেও নিজেরা সরকারে যায়নি, সরকার ছেড়ে দিয়েছিল। কংগ্রেসের জোট বিশ্বাসযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন তুলতে হয় 3-4টে চলে আসে, কিন্তু আবার আপনাদের ক্ষেত্রে আমরা দেখেছি যখন প্রয়োজন পড়েছে আপনারা ইউপিএ 2-তে গেছেন, মন্ত্রিত্ব নিয়েছেন, আবার যখন প্রয়োজন পড়েছে আপনারা এনডিএতে গেছেন, মন্ত্রিত্ব নিয়েছেন। সেই ইতিহাস আবার যখন প্রয়োজন পড়েছে এ রাজ্যে কংগ্রেসের হাত ধরেছেন 11 সালে হঠাৎ মাঝপথে বেরিয়ে এসেছে। 2011 পরের ইতিহাসে যখন থেকে আমরা ক্ষমতা আছি সেই ইতিহাসটাও একটু মনে করে দিলে ভালো হতো। কিন্তু আমার কি মনে হয় জানো তো, সেই 70-এর দশকের কথা যখন বরানগরের ঘটনা ঘটে আর সিপিআইএম ডিভাইড ঘটে, সেই ইতিহাসটাও মানুষ আজ অব্দি ভুলে যায়নি। আবার ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এখনকার যে সমস্যা সেটাও বলেন, তাই বলে পদ বলে আমি দে, ব্রত বলে আমি, আর হাসেন অন্তর্জামী। মুশকিলটা যেটা হচ্ছে ওইখানে একটা ফাঁকা চেয়ার থাকে, সেই ফাঁকা চেয়ার রেখে দেয় ডি রাজা আর হচ্ছে ইয়েচুরি। সালের বাই ইলেকশন ভবানীপুরে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি, একই দিনে শান্তিপুরে যখন নির্বাচন হয়েছে সমস্ত দল কিন্তু বামও দিয়েছে, কংগ্রেস দিয়েছে। নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। 16তে একটা জোট হলো বা আসন সমঝোতা হলো, যেটা 16-র আগে কেউ ভাবতে পারতেন না। 19-এ হলো না, 21-এ হলো, 24-এ আমরা দেখছি। 26-এ কি হবে বা পরবর্তী সময় কি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে হ্যাঁ, জলমাপা কিন্তু নেতারা শুরু করে দিয়েছে। নজর থাকবে আমাদের।